আচ্ছা, তো আমরা যেটা পড়তেছিলাম গতদিন সেটা হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার। ঠিক আছে, আমি যখন বলছিলাম নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে বোঝায় যে একটা অপটিক্যাল ফাইবার কতটুকু লাইট কালেক্ট করতে পারে। ঠিক আছে, একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে কতটুকু লাইট কালেক্ট করতে পারে এবং তার মধ্যে পাস করতে পারে, মানে যত বেশি একটা অপটিক্যাল ফাইবার লাইট তার মধ্যে দিয়ে পাস করতে পারবে তত বেশি ইনফরমেশন পাস করতে পারবে। সো নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি হলেই ভালো। ঠিক আছে, আর গ্রুপে সবাই রোল দিচ্ছে কেন, একটু মানা করে দেন তো রোল দিতে। রোল দিলে আমি দিয়ে দিব না অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, সবাই কষ্ট করে ক্লাস করছে, ক্লাস না করলে আমি দিব না। আচ্ছা, তো এখন দেখেন, তাহলে হচ্ছে আমি তো আপনাকে যেটা বলছিলাম যে এই নিউমেরিক্যাল অ্যাপারচারের কনসেপ্টটা বোঝার জন্য আমাদের কিছু টার্মস লাগবে। ঠিক আছে, একটা ছিল কি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল। আমি পড়াইছিলাম ওই যে উপরে যাই একটু, যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা কি ছিল, ছবিটা দেখাই। যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের চাইতে যদি বেশি অ্যাঙ্গেলে কোনো লাইট রে আসে পড়ে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে, তাহলে কি হয়, সেটা আলটিমেটলি ক্ল্যাডিং এর মধ্যে দিয়ে গিয়ে রেডিয়েশন লস হয়। ঠিক আছে, মানে সেগুলো নষ্ট হয়ে যায়, ওইটা কোনো ইনফরমেশন কাজে লাগে না। আর যদি কোনো হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের পরিমাণ, ঠিক আছে, ওই ওই কোণে একটা হচ্ছে আপতিত রশ্মি মানে একটা রশ্মি আপতিত হয়, তাহলে সেই রশ্মিটাই আমাদের কোর ক্ল্যাডিং ইন্টারফেসে গিয়ে পূর্ণ আপতন প্রতিফলনের মাধ্যমে কোরের মধ্য দিয়ে পাস হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ছিল মোটামুটি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের ধারণা। আর হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচারের ধারণার জন্য আমাদের অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটাও লাগবে। আমি বলছিলাম কতদিন যে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলটা পড়লে আমাদের হবে, কম বা বেশিতে পড়লে হবে না। ঠিক আছে, তো এখানে একটা কোণ নেওয়া হয়েছিল θ1, যেটা অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের চাইতে ছোট ছিল। ঠিক আছে, এটা ছিল অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের চেয়ে ছোট, আর ওই অ্যাঙ্গেলটা ছিল কোন মিডিয়ামে, ওই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে ইয়ার এর মধ্যে। ঠিক আছে, এই যে ইয়ার এর হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইটা নট ধরছি আমরা। তারপরে দেখেন ওই রেটটা আবার ভিতর দিয়ে যখন গেছে, তখন ওই ভিতরে মানে হচ্ছে কোরের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হচ্ছে ইটা 1, আর ক্ল্যাডিং এর রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে ইটা 2। ঠিক আছে, তো আমরা আগেও দেখে আসছি যে মাঝখান বরাবর একটা অ্যাক্সিস থাকে, এই যে এই ডট ডট যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটাকে বলা হয় হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের অ্যাক্সিস। ঠিক আছে, ফাইবার অ্যাক্সিস। তো এই অ্যাক্সিসটা বরাবর দেখেন একটা ট্রায়াঙ্গেল তৈরি করা হয়েছে, ওই ট্রায়াঙ্গেলটাকে নাম দেওয়া হয়েছে এবিসি। ঠিক আছে, তো এখানে একটা অ্যাঙ্গেল আছে θ2, একটা আছে ফাই, ঠিক আছে, আর একটা আছে 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে বের করছিলাম যে θ2 বা ফাই ইজিক্যাল টু কত লেখা যায়। ঠিক আছে, নিচে আমি দেখাচ্ছি। ওই ওই অ্যাঙ্গেলটা বের করার আগে দেখেন একটা জিনিস বলা ছিল স্নেলস ল সম্পর্কে, যে এই বাইরের মিডিয়াম আর ভিতরের মিডিয়ামের সাপেক্ষে। ঠিক আছে, এখানকার অ্যাঙ্গেলটা ছিল θ1, এটার অ্যাঙ্গেলটা ছিল θ2, এখানকার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ছিল ইটা0 আর এখানে ছিল ইটা1। তাহলে আমরা স্নেলস ল অনুযায়ী, স্নেলস ল ব্যবহার করে আমরা কি পাইছিলাম, যে ইটা0 sin θ1 ইজ ইকুয়াল টু ইটা1 sin θ2। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, তারপরে দেখেন এখানে একটা ত্রিভুজ আছে। ঠিক আছে, এবিসি। তো এই ত্রিভুজ থেকে বললাম যে অ্যাঙ্গেলটা পাওয়ার ব্যাপারটা, যে ফাই ইজ ইকুয়াল টু π/2 মাইনাস θ2। এটা কেমন করে পাইছিলাম, আমরা পাইছিলাম যে θ2 প্লাস ফাই প্লাস 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে ইজিলি θ2 বা ফাই এর ভ্যালু পাইতে পারবো আমরা। ঠিক আছে, এই জন্য আমরা এখানে লিখছি ফাই বা θ2 লেখা যায় ইজ ইকুয়াল টু π/2 মাইনাস আরেকটা আর কি। ঠিক আছে, এই এটুকু বুঝছেন না? জি, বুঝতে পারছি। আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তারপরে দেখেন এটা করার পরে আমরা এখানে লিখছি যে ফাইটা হচ্ছে গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এট দ্য কোর ক্ল্যাডিং ইন্টারফেস। যদি তাই হয়, তাহলে দেখেন এখন ইকুয়েশন 1 থেকে আমরা কি লিখতে পারি। ইকুয়েশন 1 এ দেখেন, খুব আমি বলছিলাম যে ফাই এর ভ্যালুটা এখানে θ2 এর ভ্যালুটা বসায় দিয়েছে যে এখানটায়। θ2 এর ভ্যালু যদি বসায় দেয় এখানে, তাহলে কত হবে π/2 মাইনাস ফাই। তাহলে sin π/2 মাইনাস ফাই মানে হচ্ছে, যেহেতু π/2 আছে বেজোড় সংখ্যা, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে। আর π/2 মাইনাস ফাই মানে হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেটেই থাকবে, তাই হবে শুধু cos ফাই। এজন্য ইকুয়েশন 1 টাকে আমরা লিখতে পারি, এই বাম পাশের টার্মটা ঠিক থাকলো, ডান পাশের টার্মে শুধু cos ফাই লিখে দিলাম। বুঝা গেছে না এটুকু? এটা ডেরিভেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই এই ডেরিভেশনটা আসতে পারে পরীক্ষায় কিন্তু। না বুঝলে আমাকে বলেন, আমি একবার বুঝাবো। আমি বুঝতে পারছি তো। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন 3 নম্বর ইকুয়েশনের পরে আমরা জানি একটা ইকুয়েশন, sin স্কয়ার ফাই যোগ cos স্কয়ার ফাই ইজ ইকুয়াল টু 1, তাই না? তাহলে যদি সেই ইকুয়েশন হয় তাহলে দেখেন এখানে আমরা cos ফাইটা কি লিখতে পারি,
cos স্কয়ার phi is equal 1 minus sin স্কয়ার phi, ঠিক আছে? তাহলে cos phi is equal to root over 1 minus sin স্কয়ার phi। তাহলে সেই জিনিসটাই আমরা cos phi এর ভ্যালুটা এখানে বসাই দিছি 4 নম্বর ইকুয়েশন পর্যন্ত। এটা হয়েছিল গত দিন পর্যন্ত, ঠিক আছে? এবার বুঝছেন? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এখন ওই ইকুয়েশন থেকে 4 নম্বর ইকুয়েশন থেকে 5 নম্বর ইকুয়েশনে কেমন করে আসলাম এটার জন্য একটা আমি ছবি দেখাবো, ঠিক আছে? ছবিটা হচ্ছে আমাদের দুইটা নিয়ম অনুযায়ী এই ছবিটা তৈরি করা হয়েছে। একটা নিয়ম হচ্ছে স্নেলস ল আর একটা নিয়ম হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের, ঠিক আছে? যে কনসেপ্টটা আমি বলছি সেই কনসেপ্ট অনুযায়ী একটা ছবি দেখাবো এখন। হ্যাঁ, 1 মিনিট দাঁড়ান, আমি ছবিটা একটু অন করি, 1 মিনিট। তাহলে ছবিটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ছবিটা? দেখেন তো, দেখতে পাচ্ছেন নাকি ছবিটা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, একটা আমি এরকম ছবি আঁকছিলাম, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য যে ইটা ওয়ানটা হচ্ছে অনেক বেশি ডেন্স, মোর ডেন্স লেখা আছে, ঠিক আছে, ঘন। তার মানে ইটা ওয়ানটা বেশি বড় হবে ইটা টু এর চাইতে, ঠিক আছে? ইটা টুটা হচ্ছে লেস ডেন্স, এটা জাস্ট দেখানো হয়েছে। তারপরে কি লেখা আছে দেখেন, থিটাসিটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আমরা কি জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সংজ্ঞাটা কি? আপতন কোণের যে ভ্যালুর জন্য কি হয়, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হয়, তাই তো? এখানে রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি দেখাইছে, সেটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে এই থিটা সিটা এই আপতন কোণের যে ভ্যালুর জন্য আমাদের রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে তাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। তাহলে থিটা সি দিয়ে আমি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বুঝাইছি। যদি রশ্মিটা, আপতিত রশ্মিটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে পড়ে তাহলে প্রতিসরিত রশ্মিটা 90 ডিগ্রিতে চলে যাবে। এটুকু তো ঠিক আছে নাকি কনসেপ্ট অনুযায়ী? একটু বলেন ঠিক আছে কিনা? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, যদি ঠিক থাকে আমি হচ্ছে আবার স্নেলস ল অ্যাপ্লাই করব। স্নেলস ল অনুযায়ী কি হয়, প্রত্যেকটা মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্স আর কোণ লাগে, ঠিক আছে? তো আমি প্রথম মিডিয়ামের মানে যে ইটা ওয়ানের জন্য, এটা হচ্ছে মিডিয়ামটা হচ্ছে যে মিডিয়াম, প্রথম মিডিয়াম, তার রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হচ্ছে ইটা ওয়ান, ঠিক আছে? আর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি। তাহলে আমি লিখলাম থিটা কি বল ইটা ওয়ান সাইন থিটা সি ইজিক্যাল টু এই মিডিয়ামের সেকেন্ড মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা ইটা টু, আর সাইন কত হবে এখানে, ডিগ্রিটা কত, মানে কোণটা কত, 90 ডিগ্রি, তাই না? তাই কি না? এখানে জি ম্যাম, অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। জি 90 ডিগ্রি। ওকে, তাহলে দেখেন sin থিটা সি ইজিক্যাল কি লেখা যায়, ইটা 2 sin 90 ডিগ্রি বাই ইটা 1। এখন আমরা চাই sin 90 ডিগ্রি ভ্যালু 1, ঠিক আছে? তাহলে sin থিটা সি ইজিক্যাল ইটা 2 বাই ইটা 1। এটা কি বুঝছেন? জি ম্যাম। এটা বুঝলে কিন্তু হয়ে গেল আপনাদের কাজ, কারণ ওখানে এই সূত্রটাই এখন অ্যাপ্লাই করা হবে। এটা বলেন সবাই বুঝছেন কিনা? না বুঝলে আরেকবার বুঝাবো। আচ্ছা আমি জিজ্ঞাসা করি, সবাই আবার লজ্জা পাই। হৃদয় বুঝতে পারছো? সাকলাই হৃদয়, সাকলাই হৃদয়। জি ম্যাম, ওই যে মাঝখানের ওটা 90 ডিগ্রি বুঝছি। আচ্ছা, আর হৃদয় 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 চন্দ্রশীল বুঝছেন? হ্যালো, আবার বলেন, একটু হালকা ম্যাম, একটু সমস্যা আছে তো, আবার বলেন। আচ্ছা ঠিক আছে, হ্যালো। হ্যাঁ শুনতে পাইছি, আরেকবার বলবো তো? বুঝতে পারছি। আমি এখানে দেখেন একটা দাগ দিয়ে মিডিয়াম ওয়ানটাকে আলাদা করছি, মিডিয়াম টুটাকে আলাদা করছি। তো মিডিয়াম ওয়ান এর জন্য হচ্ছে ইটা ওয়ান রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আর মিডিয়াম টু এর জন্য রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হচ্ছে ইটা টু, ঠিক আছে? তো আমরা জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মানে সংকট কোণের সংজ্ঞাটা হচ্ছে যখন আপতিত রশ্মির যে কোণের জন্য বা আপতন কোণের যে ভ্যালুর জন্য, ঠিক আছে, প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হবে, দেখেন একটা 90 ডিগ্রি সিম্বল দেওয়া আছে, সেই কোণটাকে বলা হবে ক্রিটিক্যাল কোণ বা অ্যাঙ্গেল বা হচ্ছে সংকট কোণ, ঠিক আছে? তাহলে আমরা সেটার পরে আমরা কি অ্যাপ্লাই করছি, স্নেলস ল। স্নেলস লতে কি লাগে, লাগে হচ্ছে আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু আর অ্যাঙ্গেলের ভ্যালু। তো প্রথম মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইনডেক্সটা হচ্ছে ইটা ওয়ান, ঠিক আছে? ইটা ওয়ান লিখছি, তারপর লিখছি সাইন, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা সি, তারপরে ইজিক্যাল টু লিখছি ইটা টু, পরের মিডিয়ামের হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, তারপর লিখছি সাইন, তারপর অ্যাঙ্গেলটা লিখছি 90 ডিগ্রি, ঠিক আছে? তারপরে কি করছে, সাইন থিটা সি ইজিক্যাল ইটা টু বাই ইটা ওয়ান লিখছি, আর এখানে ইটা টু এর সাথে সাইন 90 ডিগ্রি গুণ আছে, আমরা জানি সাইন 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে সাইন থিটা সি ইজিক্যাল টু ইটা টু বাই ইটা 1। এইটাই এখন আমরা অ্যাপ্লাই করব নিউমেরিক্যাল অ্যাপারচারের ওই অংশটাতে। এবার বুঝছেন?
যদি না বুঝে থাকে তাহলে হচ্ছে রেকর্ডিংটা একবার দেখে নিয়ে, তখন যদি না বুঝেন আমি আমার পরের ক্লাসে আবার আপনার জন্য বলবো, ঠিক আছে? আচ্ছা, আবার যাই। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আমার অনেক সর্দি লাগছে তো, একটু জ্বর জ্বর আমার, বুঝছেন? ওই জন্য হচ্ছে আমি কথাগুলো আমার মনে হয় একটু ইয়ে হয়ে যাচ্ছে, তাই না? ভাগে যাচ্ছে। সমস্যা নেই ম্যাম, না ক্লাস ম্যাম, নিন, বোঝা আস্তে যাচ্ছে আস্তে ম্যাম, ক্লাস বোঝা নিন, যাচ্ছে। সমস্যা নেই। জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে দেখেন, এখন বলছে when the এই যে এই লাইনটার পর 4 নম্বর লাইনের পরে আমি যেটা বললাম সেটা ইউজ করব। কেমন করে দেখেন? বলছে when the limiting case for total internal reflection is considered, phi becomes equal to the critical angle। মানে এই যে এখানকার phi যেটা আছে না, এই যে দেখেন এই যে phi-টা দেখতে পাচ্ছেন, এটা ছিল একটা অ্যাঙ্গেল, ঠিক আছে? জাস্ট একটা যে কোনো অ্যাঙ্গেল, সেটা হচ্ছে কি হয়ে গেছে, এখন ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল হলে এখানে সাইন ফাই সি হবে। তাহলে আমরা জানি সাইন ফাই সি সমান সমান কত লেখা যায়? ইটা টু বাই ইটা ওয়ান হোল স্কয়ার, তাই তো? তাই না? জি ম্যাম। আচ্ছা, আমি আরেকবার ভাগে বলতেছি, আগে পড়ে নিই। তারপর অলসো ইন দিস লিমিটিং কেস থিটা ওয়ান বিকামস দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল ফর দ্য ফাইবার থিটা এ। মানে বলছে যে থিটা ওয়ানটা ছিল কি, প্রথমে বলছিলাম অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের সাথে ছোট, ঠিক আছে? কিন্তু ছোট হলে তো আমার থিটা সি হবে না, তাইলে এখানে তাহলে কি করতে হবে, থিটা এটাকে যদি আমি অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলে চেঞ্জ করি তাহলে ফাইটা ফাই সি হবে। এটাই বলছে এখানে মূলত। মানে আমাদের থিটা ওয়ানের কথা বলছিলাম, দেখেন ওপরে আরেকবার দেখাচ্ছি কি বলছিলাম। এখানে দেখেন কোথায় বলা আছে উপরে একটু, এই যে এখানে দেখেন বলা আছে যে এই থিটা ওয়ানটা হচ্ছে লেস দ্যান দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল থিটা এ, ঠিক আছে? সেটার জন্য আমাদের এটা কি ছিল, আপতন কোণটা শুধু ফাই ছিল, ঠিক আছে? কিন্তু যদি থিটা ওয়ানটাকে আমি থিটা এ তে কনভার্ট করি, মানে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলে কনভার্ট করি, তাহলে কি হবে? তাহলে আমাদের এই ফাইটা ফাই সি হয়ে যাবে। ফাই সি হইলে কি লিখতে পারি আমি একটু লিখে দেখাচ্ছি, অনেকে হয়তো বুঝতে পারবে না, আমি একটু ভাগ্যে দেখাচ্ছি, ঠিক আছে? আমরা ওখান থেকে দেখে আসছি একটু আগে, সাইন ফাই সি সমান সমান কত লেখা যায়? ইটা টু ভাগ ইটা ওয়ান। দেখতে পাইছেন? আমি লিখছি ওই যে একটু আগে যে ছবিটা দেখালাম সেখান থেকে এটা যেটা আমি কনক্লুশন পাইছি সেটা লিখছি। এখন দেখেন এই ফাইটা যদি ফাই সি হয়ে যায়, ঠিক আছে? যদি ফাই সি হয়ে যায় তাহলে আমি এখানে কি করব? এই সাইন ফাই সি সমান সমান ইটা টু বাই ইটা ওয়ান হলে সাইড স্কয়ার ফাই সি বারে কত হবে? জাস্ট এটার উপরে ইয়ে করে দিব, স্কয়ার দিয়ে দিব, ইটা টু বাই ইটা ওয়ান হোল স্কয়ার। তাই করব না? জি ম্যাম। বলেন তো। আচ্ছা, তাহলে যদি তাই করি তাহলে আমি একটু ভাঙে দেখাবো, আর একটু ভাঙবো, দেখি বুঝতে পারতেছেন এরপরে এই লাইন কেমন করে আসছে। 4 নম্বর থেকে 5 নম্বর লাইন রেখে আমি একটু ভাঙে দেখাবো। 3টা লাইন আছে বা 2টা লাইন আছে মাঝখানে, দেখাবো? না ম্যাম, ওটা মনে হয় লসাগুর পর এরকম হয় ম্যাম, বোঝা হ্যাঁ, যাচ্ছে। লসাগুর পরে ইটা ওয়ান ভাঙে যায়। আর জি যারা ম্যাম। যারা বুঝবে না, যেমন গোলাম আদনান অথবা হৃদয় যদি না বুঝে তাদের ওদের জন্য একটু করে দিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে এই অংশটুকু জাস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখতে পারি ইটা ওয়ান, তারপরে কি লিখতে পারি, ওয়ান মাইনাস ইটা টু স্কয়ার। আচ্ছা মনিরুজ্জামান, আপনি কোন ভার্সিটি থেকে আসছেন? ম্যাম, আমার আগের ভার্সিটি ছিল ইউআইইউ, ইউনাইটেড। ও, তাহলে আপনার শুভ বন্ধু নাকি? শুভ? না ম্যাম, না ম্যাম, আমার মাঝখানে না, গ্যাপ আছে ম্যাম। হ্যাঁ, আমার আমি অনেক আগের ছিলাম ব্যাচ। 161 ব্যাচের। ও আচ্ছা আচ্ছা। ম্যাম, আমি অনেক আগের ব্যাচ, আমার গ্যাপ আছে তো মাঝখানে, এই জন্য এই সমস্যা। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে এটা পাওয়া গেল, ঠিক আছে? সাইন ফাই সি শুধু ভ্যালু বসে দিছি, তাহলে ইটা টু বাই ইটা ওয়ান হোল স্কয়ার হলো, আর উপরে হাফটা থাকলোই, ঠিক আছে? তাহলে এখন আমি কি লিখবো পরের লাইনে? ইটা দেখেন এটাকে লসাগু করলে কি হবে? এটা হবে তাহলে ইটা ওয়ান স্কয়ার মাইনাস ইটা টু স্কয়ার ভাগ হচ্ছে ইটা ওয়ান স্কয়ার। এখন এটা আছে বর্গ আকারে, তাহলে বর্গটাকে আমি যদি করি, দেখেন এখানে ইটা ওয়ান থাকলো, ঠিক আছে? আমি লসাগু করলাম, তাহলে হবে হচ্ছে ইটা ওয়ান স্কয়ার, ঠিক আছে? মাইনাস হবে কত, ইটা টু স্কয়ার, ইটা টু স্কয়ার, ঠিক আছে? তারপর নিচে থাকবে কত, নিচে থাকবে ইটা ওয়ান স্কয়ার, ইটা ওয়ান স্কয়ার, ঠিক আছে? তারপরে থাকবে হচ্ছে রুট, রুট বলতে হাফ বোঝাচ্ছে,
লেখা বোঝা যাচ্ছে? জি ম্যাম। ওকে। হৃদয় বুঝতেছেন? হৃদয়, সাকলাইন হৃদয়, তারপরে জি ম্যাম, বুঝতেছি ম্যাম। তারপরে হচ্ছে এমডি হৃদয়, হৃদয় চন্দ্রশীল, আপনি বুঝতেছেন? হৃদয়, ও কথাই শুনতে পারে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন ইটা ওয়ান স্কোয়ার আছে, এটাকে হাফ আছে, তাহলে বর্গ করলে হবে শুধুমাত্র ইটা ওয়ান। ঠিক আছে, ওকে। তারপরে থাকবে শুধুমাত্র কি, এটা একটা কাটে যাবে। ঠিক আছে, থাকলো তাহলে কি, শুধু থাকলো ভিতরের অংশটা, মানে ইটা ওয়ান স্কোয়ার। আবু সুফিয়ান বুঝতে পারছেন? মাইনাস ইটা টু স্কোয়ার। আবু সুফিয়ান বোঝা যাচ্ছে? আচ্ছা, তারপরে হচ্ছে এটার উপর থাকবে হাফ। ম্যাম নামাজ আসছে ম্যাম। ও আচ্ছা, তাহলে কি ব্রেক দিব আমি একটু আপনাদের 5 মিনিটের, বা নাকি আমি পড়াবো? আপনি তো পরে রেকর্ডিংও দেখতে পারবেন, আপনি বলেন। আপনাদের ম্যাম যদি একটা সবার, হ্যাঁ বলেন। ম্যাম একটা 10 মিনিটের একটা ব্রেক দিলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা তো বেশি জন নাই বাবা, 11 জন আছেন মাত্র, কি করব? দিব ব্রেক? অপু, ম্যাম 10 মিনিটের ব্রেক দেন, ওরা মনে হয় নামাজ পড়তে চলে গেছে সম্ভবত, দেন ওরা জয়েন করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে ওই যে এক্সট্রা যেগুলো পড়াই সেগুলো কি পড়াই দিব? ম্যাম করতে পারেন, অসুবিধা নাই যদি সবাই চায়। আচ্ছা ঠিক আছে, মানে 10 মিনিট, এখনো তো 30 মিনিট হয়নি যে ব্রেক দিব, বুঝছেন, ওই জন্য। আচ্ছা ঠিক আছে, আহ 5 মিনিট পরে আবার শুরু করি তাইলে, ঠিক আছে? একটু ওয়েট করেন, কেউ যাওয়া মানে লিভ করেন না, ঠিক আছে? 5 মিনিটের ব্রেক দিলাম। ঠিক আছে ম্যাম। এই অপু, হ্যালো অপু, আছো? হ্যাঁ শুভ, বলো। ওইয়া থিসিসের জন্য কি ডিপার্টমেন্ট থেকে কেউ ফোন দিছিল নাকি? না, ফোন টোন তো দেয় নাই কিছু। কি করবে, কি কিছু তো করছো তুমি? বুঝতেছি না। একটা ফর্ম আছে আমি নাকি, ওটা নাকি শুনলাম ফিল যে আপ ওই করে দিতে হবে? সাইদ ভাইকে নাকি ইমেল করতে হবে ফর্ম নেওয়ার জন্য। ও, আমি তো আবার ওই আগের ব্যাচের কাছ থেকে শুনছিলাম যে ওদের নাকি ফোন দিছে ডিপার্টমেন্ট থেকে। আগের বার, ও আগের আবার বারও তো অনলাইনে ছিল যারা, হ্যাঁ হ্যাঁ তাদের, হ্যাঁ, তাই না? আবার রাজিবিল্লাহ স্যার বলছেন তখন যে কিছু দিল না। ফোন দিবে, মানে আমার কিছু করা লাগবে না। কি করে, পাইলে গ্রুপে দিও ওই ফর্মটা। আচ্ছা ঠিক আছে, আজকে দেখি ইমেল করব। ফর্ম আর কি তারাও সবার কিছু জন্য করে না, সেম। আমরাও কিছু করি না, দেখা যাচ্ছে টাইমটাই চলে যাচ্ছে আস্তে আস্তে। ওইটাই। আচ্ছা, জানাইও তাহলে। ঠিক আছে। হুম। শুভ ভাই। এই তো, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? এই মোটামুটি। কার সাথে করতেছেন থিসিস, না একাই? থিসিস যে কি নিয়ে করব এটাই তো জানি না, যেটা দেখি ওইটাই তো কঠিন লাগে, আর থিসিস কি সেটাই তো জানি না ভালো মতো। মানে একাই করতেছেন না কারোর সাথে করতেছেন? শুরুই তো করি নাই, তার করবো কিভাবে এবার? না, গ্রুপ তো ধরো মনে হয় ঠিক করছেন যে এদের সাথে ও, এদের সাথে করবো, না সেটার কথা এখনো তো বলতেছি। কোনো কিছু ঠিক হয় নাই। আর থিসিস সম্পর্কে তো কিছু বুঝিই না, বাট এটা তো আগে বুঝতে হবে। জানি যে থিসিস একটু নতুন কিছু, কিন্তু নতুন একটা কি করব? রিসার্চ দিবে যে হ্যাঁ। যেটার উপর আমাদের কাজ করতে হবে। কেউ যদি চায় যে থিওরিটিক্যাল জিনিস নিয়ে করবে সেটা একরকম, আর কেউ যদি চায় যে না আমি হচ্ছে প্রজেক্ট টাইপের জিনিস করবে সেটা একরকম। আমাদের ভার্সিটিতে কয়েকটা অংশ আছে, ইলেকট্রনিক্স আছে, পাওয়ার আছে, আর কমিউনিকেশন আছে। কমিউনিকেশনের অবস্থা তো খুব বাজে, সিগন্যাল তো কিছু পারি না। কমিউনিকেশন নাই, রেজোনেন্স স্যারের সাথে রেজোনেন্স স্যার বললো কমিউনিকেশন হচ্ছে রেজোনেন্স স্যার, তারপরে হচ্ছে ফাইনাল স্যার। আইনাল স্যার, তারপর শান্তিতা ম্যামের কথা বললো, যে কে? আর হুমায়ুন স্যার। এই না, চারজন নাই। ওমেন স্যারের আগে কে? শান্তিতা ম্যামের কথা বললো ও, স্যার। আর পাওয়ার এনে রব্বানী স্যার, না আমিনুল না, হক স্যার, মাইজুল স্যার। ম্যাম তো নেয় না মনে ম্যামের হয়। কথা বলছে, সে যদি ম্যামের কথা বলেছে। সেজুদি ম্যামের কথা বললো না হচ্ছে শান্তিতা ম্যামের কথা বললো।
সেজন্য অপু আমার কথা বলে নাই নিশ্চয়ই, কারণ আমার হচ্ছে মাস্টার্স ডিগ্রি নাই। না ম্যাম সানজিদা ম্যামের কথা বলছিল ম্যাম। আপনার ম্যামের কথা ম্যাডামের বলছি। আছে, হ্যাঁ আপনার ম্যাডামের আছে, সানজিদা আমার ম্যামের নাই। কাছে সেটা বলে। তাহলে ম্যাম মাস্টার্স হ্যাঁ থাকতে বলেন। হয় আর কি রেকর্ড supervisor হওয়ার হইতেছে, জন্য। রেকর্ডটা অফ করলে ভালো হতো মনে হয়। ও আচ্ছা আচ্ছা, তাই তো ভুলে গেছি। ঠিক আছে, দেখা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা তাহলে এখন দেখেন আমরা হচ্ছে 5 নম্বর ইকুয়েশন পর্যন্ত পাইছি, ঠিক আছে? তারপরে এখানে বলছে যে এক মিনিট উপরে যাই এখানে থেকে। ইকুয়েশন 5 অ্যাপার্ট ফ্রম রিলেটিভ দ্য অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল টু দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস, মানে এখানে 5 নম্বরটাতে কার সাথে কার রিলেশন দিছে? একটা থিটা এ, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, মানে হচ্ছে ইটা 1 আর ইটা 2। ঠিক আছে, তাহলে যদি আমি বলি 5 নম্বর ইকুয়েশনটা কার সাথে কার সম্পর্ক করছে, তাহলে হচ্ছে থিটা এ আর ইটা 1 আর ইটা 2 এর মধ্যে, ঠিক আছে? তাহলে এখন দেখেন যে বলছে যে serves as the basis for the definition of the important optical fiber parameter, the numerical aperture NA, hence the NA is defined as, মানে এর এটাকে আমরা হচ্ছে যদি ডিফাইন করতে চাই তাহলে কি হবে, আমরা লিখতে পারি এইটা অথবা এইটা, মানে 5 নম্বর ইকুয়েশনটাকে আমরা কার ইকুয়েশন হিসেবে ইউজ করতে পারি, নিউমেরিক্যাল অ্যাপারচার। কারণ কি, কারণ নিউমেরিক্যাল অ্যাপারচারের মধ্যে কি কি থাকবে, আমার থাকবে লাইট কালেক্টিং ক্যাপাসিটি, লাইট কালেক্ট করবে কতটুকু সেটা কার উপর নির্ভর করবে, সেটা নির্ভর করবে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল কত আর রিফ্র্যাক্টিভ ইনডেক্স গুলো কত কত সেটার উপরে, ঠিক আছে? এই জন্য 5 নম্বর ইকুয়েশন থেকে আমরা 6 নম্বর ইকুয়েশনটাতে লিখতে পারি নিউমেরিক্যাল অ্যাপারচার সমান সমান 5 নম্বর ইকুয়েশন যেটুকু দেওয়া আছে সেটুকু, ঠিক আছে? এখন বলছে since the numerical aperture is often used with the fiber in air where no is no না, এটা হচ্ছে ইটা নট আর কি, where ইটা নট is unity it is simply equal to sin, মানে হচ্ছে ইটা নটটা হচ্ছে আমাদের 1, ঠিক আছে? এয়ার এর জন্য সবসময় 1 থাকে, ঠিক আছে? তো বলছে it may also be noted that the incident meridional rays, মানে মেরিডিয়ানাল রেস কি বলছিলাম, যেটা হচ্ছে কোন দিকে যাবে, অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল বরাবর, ঠিক আছে? ওভার দা রেঞ্জ, মানে হচ্ছে আমাদের থিটা 1 টা রেঞ্জ কত হবে, 0 থেকে থিটা a এর মধ্যে, ঠিক আছে? যেটা থিটা a যদি সমান হয় তাহলে সেটা পাস করতে দিবে, আর যদি ছোট হয় তাহলে দিবে না, এই আর কি। থিটা 1 এর রেঞ্জ লিখছে এখানে 0 থেকে থিটা a পর্যন্ত। আচ্ছা, তারপরে এখানে দেখেন বলছে দ্য নিউমেরিক্যাল অ্যাপারচার মে অলসো বি গিভেন ইন টার্মস অফ দ্য রিলেটিভ কি বলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিফারেন্স, মানে আপনার নিউমেরিক্যাল অ্যাপারচারকে আমরা কার রেসপেক্টে লিখতে পারি, আমরা এতে ডেল, এটা ঠিক আছে, এটাকে বলা হয় রিফ্র্যাক্টিভ ইনডেক্স ডিফারেন্স, মানে এটা ইজ ইকুয়াল টু আমাদের দুইটা রিফ্র্যাক্টিভ ইনডেক্সের পার্থক্য, মানে ইটা 1 মাইনাস ইটা 2 হতে পারে, আবার ইটা 2 মাইনাস ইটা 1 হতে পারে। কিন্তু যেহেতু আমরা বলছি ইটা 1 এর ভ্যালু ইটা 2 এর চাইতে বেশি, সেজন্য আমরা সবসময় লিখবো ডেল ইটা ইজ ইকুয়াল টু ইটা 1 মাইনাস ইটা 2, ঠিক আছে? এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় is refer to the index difference and del eta by eta 1 as the fractional index difference, ঠিক আছে? মানে এটা কি, মানে হচ্ছে এটা হচ্ছে পুরোটা, ঠিক আছে, পার্থক্য বাই হচ্ছে এটা হচ্ছে ইটা 1 টা, মানে কোণের মধ্যকার যে রিফ্র্যাক্টিভিটি সেটা। আচ্ছা, এখন আমরা কি লিখতে পারি দেখেন, ডেলটাকে কিভাবে লিখতে দেখেন, ডেল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, আমরা লিখতে পারি ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার বাই 2 ইটা 1 স্কয়ার, ঠিক আছে? এইভাবে আমরা ডেলটাকে প্রকাশ করতে পারি, ঠিক আছে? কারণ এটা দুইটার মধ্যকার পার্থক্য, বুঝছেন? এটাকে আমরা ডেলটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, আর এখানে দেওয়া আছে ডেল ইটা ইজ ইকুয়াল টু দুটার পার্থক্য, ঠিক আছে? তারপরে এখন এটাকে আমরা কি করতে পারি, যেহেতু ডেল এর ভ্যালু 1 থেকে অনেক 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 ছোট, তাই কি করতে পারি, নিচে যে 2 টাকে আর এই স্কয়ার গুলোকে বাদ দিতে পারি, যেহেতু ডেল এর ভ্যালু অনেক বেশি ছোট, তাহলে যদি এটা ছোট হইতে হয় তাহলে এই স্কয়ার টার্ম গুলোকে বাদ দিয়ে জাস্ট হচ্ছে নরমাল ইয়েতে রাখতে হবে। দেখেন এখানে অ্যাপ্রক্সিমেটলি লেখা আছে, নট পুরাটা, মানে এটার ইজ ইকুয়াল টু না, এটা অ্যাপ্রক্সিমেটলি এভাবে লেখা যায়, ইটা 1 মাইনাস ইটা 2 বাই হচ্ছে 2 টার স্কয়ারটা বাদ দিয়ে ইটা 1 শুধু, ঠিক আছে? এখন যদি এটাকে আরেকটু ভাগি তাহলে কি লিখতে পারি বলেন তো, এখন এটা যদি আরেকটু ভাগি তাহলে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস ইটা 2 বাই ইটা 1, ঠিক আছে? যেহেতু ইটা 1 বাই ইটা 1 মাইনাস ইটা 2 বাই ইটা 1, তাহলে এটা ভাগ করলে 1 হয় মাইনাস ইটা 2 বাই ইটা 1, ঠিক আছে? 7 নম্বর ইকুয়েশন যদি বোঝা যায় তাহলে দেখেন 6 আর 7 নম্বর ইকুয়েশন যখন কম্বাইন করব, 6 নম্বর ইকুয়েশন কি ছিল দেখেন, 6 নম্বর ইকুয়েশন ছিল এটা এটা, ঠিক আছে? আর 7 নম্বর ইকুয়েশন দেখেন কি আছে, 7 নম্বর ইকুয়েশন আসছে এটা। তাহলে দুইটাকে যদি আমি কম্বাইন করি তাহলে দেখেন আমার এখানে ইটা 1 স্কয়ার মাইনাস a2 স্কয়ার, আর ওখানে উপরে পাওয়ার হচ্ছে হাফ, ঠিক আছে? আর এখানে দেখেন নিচে কত দেওয়া আছে, এটা ইটা 1 মাইনাস a2 বাই ইটা 1, ঠিক আছে? তার মানে এটা কত লেখা যেতে পারে, স্কয়ার আছে কিন্তু উপরে, আর এখানে কিন্তু স্কয়ার নাই,
মানে এই টার্মটাকে বাদ দিয়ে আমি এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখছি। তাহলে উপরে ইটা 1টাকে যদি আমরা রাখে দিই, এই যে উপরে যাচ্ছি দেখেন, এটাকে যদি আমরা রাখে দিই, ঠিক আছে, এটাকে রাখে দিলাম, তারপরে এটা কি করলাম, ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার বাই ইটা 1 স্কয়ার টু দি পাওয়ার হাফ। তাহলে ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার বাই ইটা 1 স্কয়ার টু দি পাওয়ার হাফ। এটা কি লেখা যেতে পারে? এখানে লেখা যেতে পারে না, তাহলে 2 ডেল্টা টু দি পাওয়ার হাফ। দেখেন এখানে লিখছে 2 ডেল্টা টু দি পাওয়ার হাফ, আর আগের ইটা 1টা ছিলই। এটা কি বুঝছেন নাকি আরেকবার একটু ভাগে বুঝাবো? একটু ভাগে বুঝাবো? জি ম্যাম। আচ্ছা, এখানে আমি ইটা 1টাকে রাখে দিলাম, ঠিক আছে। তারপর আমি কি করছি, 1 মাইনাস সাইন স্কয়ার ফাই সি। ফাই সি মানে আমরা কি লিখতে পারি, ইটা 2 বাই ইটা 1। ইটা 2 আর স্কয়ার যেহেতু আছে, তাহলে ইটা 2 স্কয়ার বাই ইটা 1 স্কয়ার টু দি পাওয়ার হাফ। তবে ইটা 1টাকে আমি রাখে দিলাম, তারপরে কি করলাম, ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার বাই ইটা 1 স্কয়ার টু দি পাওয়ার হাফ। এবার আমি করে আবার যে বিষয় দিয়ে এই লাইনটা লিখছি, কেমন করে আসলো। আচ্ছা, এখন দেখেন এখানে ইটা 1 থাকলো, ঠিক আছে। আমরা জানি, নিচে যাচ্ছি দেখানোর জন্য, দেখেন এখানে 2 বাদে ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার বাই ইটা 1 স্কয়ার 2 বাদে 2টা যদি এদিকে নিয়ে নি, 2 ডেল মানে কত হবে, সমান সমান 2 ডেল সমান সমান হবে ইটা 1 স্কয়ার মাইনাস ইটা 2 স্কয়ার বাই ইটা 1 স্কয়ার। তাই হবে না? 2 ডেল সমান সমান হবে কি না? জি ম্যাম। যদি হয় তাহলে আমি এখানে কি করছি, আমি শুধুমাত্র এটুকু মানে কিন্তু 2 ডেল, ঠিক আছে। তাহলে 2 ডেল যদি লিখি, 2 লিখলাম, ডেল লিখলাম, ঠিক আছে। আর উপরে পাওয়ার কিন্তু হাফ ছিলই, তাহলে উপরে পাওয়ার আমি হাফ দিয়ে দিলাম। দেখেন হাফ দিয়ে দিলাম, দেখছেন? এবার কি বুঝছেন কেন লিখলাম আমি 8 নম্বর ইকুয়েশনটা? জি এই ম্যাম। যেটা সবাই বুঝছেন? এখন যদি আপনাদেরকে বলা হয় যে কোন ইকুয়েশনটা বের করো, আপনি যদি বলেন ম্যাডাম কোন ইকুয়েশনটা দিবেন পরীক্ষায়, তাহলে আমি বলবো যে আপনারা 6, 7, 8 এই তিনটা ইকুয়েশনই দেখে রাখবেন, ঠিক আছে। অথবা আমি তুলেও দিতে পারি যে ইকুয়েশনটা দিব, অথবা আমি বলতে পারি যে স্পেসিফিক্যালি যে ইকুয়েশন দিয়ে আমি এভাবে বলতে পারি, ধরেন 6 নম্বরটা দিব, 6 নম্বর পর্যন্ত প্রমাণ করতে দিব, ঠিক আছে। আমি বলতে পারি যে সেই ইকুয়েশন পর্যন্ত লেখেন যেখানে কার সাথে কার সম্পর্ক, থিটা এর সাথে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের সম্পর্ক, ঠিক আছে। তারপর আমি কি করতে পারি, তারপর আমি এই 6 নম্বর ইকুয়েশনটা এমনিতে তুলে দিতে পারি, তুলে দিতে বলতে পারি যে ডিরাইভ করেন এটা, ঠিক আছে। তারপর আমি 7 নম্বর ইকুয়েশনও তুলে দিতে পারি, তুলে দিতে বলতে পারি যে ডিরাইভ করেন এটা, অথবা 8 নম্বর ইকুয়েশনটাও তুলে দিতে পারি, ঠিক আছে। আর তুলে দিয়ে 8 নম্বর ইকুয়েশনটা তাহলে কার কার মধ্যে সম্পর্ক বলবো, আমি বলবো নিউমেরিক্যাল অ্যাপারচার রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে কার, কোরের, এবং হচ্ছে কি ডেল্টা হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইনডেক্সের মধ্যে পার্থক্য। এই তিনটার মধ্যে সম্পর্ক বের করেন, তখনই আপনাদের বুঝতে হবে তাহলে ম্যাডাম 8 নম্বর ইকুয়েশনটা পর্যন্ত দিচ্ছে, আমরা 8 নম্বর ইকুয়েশন পর্যন্ত লিখবো। বুঝছেন কোন পর্যন্ত কি লিখতে হবে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা দেখি সবাই আসছেন কি, নামাজ পড়ে আসছেন বাকিরা? মুরাদ? জি ম্যাম, নামাজ পড়ে আসছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে এই পর্যন্ত যদি বোঝা যায় তাহলে হচ্ছে এখন নিচে যাব। তার আগে দেখেন বলা আছে যে রিলেশনশিপস গিভেন ইন ইকুয়েশন 6 and 8 for the numerical aperture are a very useful measure of the light collecting ability of a fiber. আমি আগেই বলছিলাম যে নিউমেরিক্যাল অ্যাপারচার বলতে বোঝা হচ্ছে লাইট কালেক্টিং অ্যাবিলিটি বা ক্যাপাসিটি একটা ফাইবারের, ঠিক আছে। বলছে দেখেন দে আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ফাইবার কোর ডায়ামিটার, মানে তারা কিসের উপর ডিপেন্ড করে নিউমেরিক্যাল অ্যাপারচারটা, যে তাই বলে তাহলে দেখেন উপর থেকে আমি আগে দেখাই আসি তারপরে বলতেছি। তারা ডিপেন্ড করে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের উপরে, রিফ্র্যাক্টিভ ইনডেক্সের পার্থক্যের উপরে বা রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপরে, তারপরে কার উপর নির্ভর করে, এই যে ডেলের উপরও নির্ভর করে, মানে দুটোর পার্থক্যের উপরে। তাহলে মোটমাট দুইটা জিনিসের উপরই মেনলি নির্ভর করে, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল আর একটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স। কারণ কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স বললেই তো হয়ে যাবে, পার্থক্যটাও হয়ে যায় একসাথে। রিফ্র্যাক্টিভ ইনডেক্সের উপর ডিপেন্ড করে বলেই তো এর পার্থক্যের উপরও ডিপেন্ড করে, তাই না? তাহলে এই দুইটার উপরে ডিপেন্ড করে, কিন্তু আমাদের হচ্ছে ফাইবারের কোর কত, তারপরে ক্ল্যাডিং এর ডায়ামিটার কত, কোরের ডায়ামিটার কত, এগুলো জিনিসের উপরে কিন্তু এর ক্যাপচারিং ক্যাপাসিটিটা বা লাইট কালেক্টিং ক্যাপাসিটিটা নির্ভর করে না, ঠিক আছে। আচ্ছা এখন বলছে যে however for smaller diameters they break down as the geometric কি বলে অপটিক্স অ্যাপ্রোচ is invalid, মানে যদি
স্মল ডায়ামিটার হয়, ঠিক আছে। যদি কোরের ডায়ামিটারটা অনেক ছোট হয় তাহলে কি হয় যে এটা হচ্ছে এটার উপর ডিপেন্ড করে না, ঠিক আছে, বাট এটা যদি খুব বেশি ছোট হয় তাহলে কিছু ঝামেলা, মানে ঝামেলা বলতে কি জিওমেট্রিক কিছু অপটিক্স আছে, ঠিক আছে। মানে আমি যেরকম বলছিলাম আপনাদেরকে প্রথম দিন যে যখন বেন্ড করব তখন কিছু সমস্যা হয়। বেন্ড করে দেখা যায় কি যদি কোরের ডায়ামিটার এমনিতেই ছোট থাকে তাহলে আরো বেশি ছোট হয়ে যায়, তখন লাইটটা পাস হওয়া খুব প্রবলেম হয়ে যায়, ঠিক আছে। এইটুকু পর্যন্ত তাইলে এখানে থাকলো, ঠিক আছে। এটা আর লাগবে না এখান থেকে। তারপরে দেখেন একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল 2.1 দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এক্সাম্পলটা ছোট করব? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, দেখেন লেখা আছে যে a silica optical fiber with a core diameter large enough to be considered by ray theory analysis has a core refractive index. core refractive index মানে eta 1, cladding এর refractive index মানে হচ্ছে eta 2 দেওয়া আছে, ঠিক আছে। এখন বলছে ডিটারমাইন এ, এটা কি বলছে the critical angle at the core cladding interface, মানে আপনাদের phi c বের করতে হবে। এক নম্বরে আমি লিখে রাখছি phi c, phi c, ঠিক আছে। তারপরে কি বের করতে হবে দেখেন বি নম্বর দেওয়া আছে নিউমেরিক্যাল অ্যাপারচার, তাহলে এন এ। তারপরে 3 নম্বরে সি তে দেওয়া আছে দেখেন অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, সি তে দেওয়া আছে অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেল, তার মানে কত থিটা এ, থিটা এ। এই তিনটা আপনাদেরকে বের করতে হবে। কি কি ইনফরমেশন দেওয়া আছে দেখেন, জাস্ট দুইটা রিফ্র্যাক্টিভ ইনডেক্স দেওয়া আছে। তাহলে আমরা জানি যে আমাদের যদি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, আমরা জানি ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের যে ইকুয়েশনটা ছিল বা স্নেলস ল থেকে যেটা পাইছিলাম যে sin phi c is equal eta 2 by eta 1, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি phi c is equal to sin inverse eta 2 by eta 1। আমরা eta 2 এর ভ্যালু জানি 1.47 আর eta 1 এর ভ্যালু জানি 1.50, তাহলে এখান থেকে আমরা phi c এর ভ্যালু পাইলাম, ঠিক আছে। তারপর আমরা কি করব দেখেন, আমাদের কিন্তু নিউমেরিক্যাল অ্যাপারচারও বের করতে হবে এই রিফ্র্যাক্টিভ ইনডেক্স ইউজ করে করে। তাহলে আমরা এই ইকুয়েশনটা ইউজ করব। উপরে যাচ্ছি, আপনাদের বুঝতে হবে কি ভ্যালু দেওয়া আছে কোন ইকুয়েশন ইউজ করব। যেমন দেখেন আমাদের ওই কোশ্চেনে দেওয়া আছে রিফ্র্যাক্টিভ ইনডেক্সের ভ্যালু, তাহলে আমরা eta 1 আর eta 2 এর এই ইকুয়েশনটা ইউজ করে নিউমেরিক্যাল অ্যাপারচার পাবো। তাহলে eta 1 হোল স্কয়ার মাইনাস eta 2 হোল স্কয়ার টু দি পাওয়ার হাফ, ঠিক আছে। এটা ইউজ করব আমরা এখন, দেখি চাই। দেখছেন eta 1 স্কয়ার মাইনাস eta 2 হোল স্কয়ার, তারপর eta 1 স্কয়ার মাইনাস eta 2 স্কয়ার টু দি পাওয়ার হচ্ছে কি হবে হাফ, ঠিক আছে। তাহলে eta 1 এর ভ্যালু বসাই দিছি, eta 2 এর ভ্যালু বসাই দিছি, মানে তার ওগুলা স্কয়ার করছি, তারপর এটা হচ্ছে কি করছি বর্গ করে দিছি বা রুট করে দিছি, ঠিক আছে। হাফ দিয়ে আমরা করে পাইছি হচ্ছে 0.30, ঠিক আছে। তারপর হচ্ছে এখন সি নাম্বার ইকুয়েশনটা কি, মানে সি নাম্বারে কি চাইছিল কোশ্চেনে চাইছিল থিটা এ। আমরা জানি, আবার উপরে যাচ্ছি দেখানোর জন্য, আমরা নিউমেরিক্যাল অ্যাপারচারের ভ্যালু যদি পাই, ঠিক আছে, দেখেন এই যে এই ইকুয়েশনে নিউমেরিক্যাল অ্যাপারচারের যদি ভ্যালু জানা থাকে তাহলে ইটা নট এর ভ্যালু আমরা জানি 1, ঠিক আছে, তাহলে এটা বাদ। নিউমেরিক্যাল অ্যাপারচারের ভ্যালু জানি তাহলে থিটা এটা খুব ইজিলি বের হয়ে যাবে। দেখাচ্ছি এখন, দেখেন নিচে গেলাম, তাহলে থিটা ইজ ইকুয়াল টু sin ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচার, ঠিক আছে। তাহলে আমরা sin ইনভার্স নিউমেরিক্যাল অ্যাপারচারের ভ্যালু বসা দিলাম, তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম অ্যাকসেপ্টেন্স অ্যাঙ্গেলের, ঠিক আছে। বুঝতে পারছেন সবাই? জি ম্যাম। অপু বুঝছেন? অপু, সেতু? জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, সেতু? ম্যাম শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সেতু কি অবস্থা, বুঝতে পারতেছেন? ম্যাম নেটের সমস্যা মনে হয়। তাই তো মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে সেতু, ঠিক আছে, শুনতে পাচ্ছি না। আর তারপরে মামুন কথা বলতেছেন না যে আজকে মামুন? সেতু ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনি শুনতে পাচ্ছেন না ভালো করে, বা আমি শুনতে পাচ্ছি না হয়তোবা। মামুন কিছু বুঝতেছেন? মামুন? ম্যাম মামুন তো অনেকগুলো কারে বলতেছেন? হ্যালো ম্যাম আমি তো বুঝতে পারছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাকেই বলছি মামুন। আপনি কি পাবনার মামুনকে জিজ্ঞাসা করছেন? সেটা শুনতে যাচ্ছে। পাবনার মামুন আবার কে? আব্দুল্লাহ মামুন? না ম্যাম। তাহলে পাবনার মামুন কি মামুন হোসেন? না ম্যাম আমার বাসা ঝিনাইদহ ম্যাম। ম্যাম এই ঝিনাইদহই পাবনা আর কি। একজনের বাসা নোয়াখালী।
ঝিনাইদহ ম্যাম বলে 16 পাবনা। ম্যাম 16 যেটা সেটা হলো কি পাবনা মামুন বলা হয়, আর যেটা হচ্ছে 15 মামুন সেটাকে মানে হচ্ছে নোয়াখালীর মামুন বলা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে পাবনারটাকেই বলছি মনে হয়। ঠিক ম্যাম আছে। আপনিও বললেন ম্যাম, সবাই বললে ঠিক আছে, আপনি না, সবাই বললো তো আপনাদের আলাদা নাম আছে, কিন্তু ঝিনাইদহ আর পাবনা তো এক না, অনেক দূরে। ঝিনাইদহের মানুষ তো অনেক ভালো হয়। জি ম্যাম, আমরা অনেক ভালো না ম্যাম, বলেন ম্যাম, আমি অপু রহিম। হ্যাঁ, আপনারা তো অনেক ভালো আসলেই। ঠিক আছে, তাহলে এখন দেখেন অপটিক্যাল ফাইবারস আর ক্লাসিফাইড ইনটু 3 মেজর ক্যাটাগরিজ। ঠিক আছে, এখন আমরা অপটিক্যাল ফাইবারের হচ্ছে মানে কিসের কিসের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে কয় ভাগে ভাগ করা যায় পুরো চার্টটা দেখবো। ঠিক আছে, এখন দেখেন আমাদের কি কি ম্যাটেরিয়াল ইউজ করছি অপটিক্যাল ফাইবারের মধ্যে, কোন টাইপের ম্যাটেরিয়াল ইউজ হয়েছে এটার উপর ভিত্তি করে ভাগ করা যায়। 2 নাম্বারটা হচ্ছে যে কতগুলো মোড আছে। আমি পড়ানোর সময় একবার বলছিলাম কিন্তু যে সিঙ্গেল মোড, মাল্টি মোড। ঠিক আছে, তো সিঙ্গেল মোডের ক্ষেত্রে কি হয়, শুধু একটাই রে যায়, মানে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ইনফরমেশন অনেকভাবে যেতে পারে, কিন্তু যখন ফাইবার অ্যাক্সিস বরাবর একটাই রে যাবে তখন সেটা সিঙ্গেল মোড। কিন্তু যদি অনেকগুলো যায়, একটা সোজা হবে, একটা ব্যাকা হবে, আর একটা আরেকটু ব্যাকা হবে, ঠিক আছে, এক একজনের ভেলোসিটি আলাদা হবে, এক একজন পৌঁছবে আলাদা আলাদা সময়, তখন সেটা মাল্টি মোড। ঠিক আছে, পরে সেটা মানে এটা বলার পরে সেগুলা বিস্তারিত আলোচনা করবো, তাও বললাম আর কি। তারপরে এই মোডের উপরে গেল, তারপরে হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের উপরে, মানে আমাদের সিঙ্গেল মোডের জন্য একরকম, মাল্টি মোডের জন্য একরকম, এসআই ফাইবারের জন্য একরকম, গ্রিন ফাইবারের জন্য একরকম। ঠিক আছে, তো সেগুলোর উপর ভিত্তি করে দেখা যাবে। আচ্ছা, এখন দেখেন অপটিক্যাল ফাইবারস আর বেসড অন, মানে যেটা আমি বললাম ম্যাটেরিয়াল নাম্বার অফ মোডস রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল। এখন আমরা দেখবো যে মানে কোনটা কোন কিছু মানে কোন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে কত ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, যদি বলি ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে অপটিক্যাল ফাইবারকে কত ভাগে ভাগ করা যায়, তাইলে হচ্ছে 2 ভাগে। একটা হচ্ছে যদি আমার ফাইবারটা গ্লাসের হয় তাহলে সেটা গ্লাস ফাইবার, যদি প্লাস্টিকের হয় তাহলে সেটা প্লাস্টিক ফাইবার, দুইটা গেল। ঠিক আছে, তারপরে যদি আমি বলি নাম্বার অফ মোডস এর উপরে, আমি আগেই বললাম সিঙ্গেল মোড আর মাল্টি মোড। ঠিক আছে, তারপরে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের উপর যদি আমি ভিত্তি করে বলি, তাহলে একটা হচ্ছে আমি বললাম এসআই ফাইবার, একটা বললাম গ্রিন ফাইবার। এসআইটা কি ফুল ফর্ম, মানে এসআই। ঠিক আছে, এসআই যদি বলি তাহলে কি স্টেপ ইন্ডেক্স। ঠিক আছে, স্টেপ ইন্ডেক্স ফাইবার। যদি গ্রেডেড ইন্ডেক্স ফাইবার বলছে এটা মানে হচ্ছে গ্রিন ফাইবার, GRIN। আমি লিখে দিই GRIN। ঠিক আছে, IN, গ্রিন ফাইবার মানে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার। ঠিক আছে, এটা হচ্ছে কার উপর ভিত্তি করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলের উপর ভিত্তি করে। বোঝা গেছে? এখন তাহলে প্রত্যেকটা ডেসক্রিপশনে যাব আমি। ঠিক আছে, এখন দেখেন ডিপেন্ডিং আপন দ্য ম্যাটেরিয়াল কম্পোজিশন অফ দ্য কোর দেয়ার আর 2 টাইপস অফ দ্য ফাইবারস ইউজড কমনলি, দে আর। আচ্ছা, এখানে কিন্তু ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে গ্লাস ফাইবার আর প্লাস্টিক ফাইবার, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল যেটা সেটার উপর ভিত্তি করে কিন্তু এই দুইটা এসআই আর গ্রিন। কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল বলা যেতে পারে, অথবা এটা কিন্তু ম্যাটেরিয়াল কম্পোজিশন অফ দ্য কোর বলা যেতে পারে। মানে এখানে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলটা দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা হয়, আর সে আলাদা আলাদা হয় বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি সেটা পরে বলছি, বাট এই আলাদা জিনিসটা হয় কোরের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, মানে স্টেপ ইন্ডেক্সের কোডটা এক রকমের হয়, গ্রিনের কোর মানে যেটা দিয়ে লাইট পাস হয় আর কি, এই কোডটা এক রকমের হয়। মানে দুইটা আলাদা হওয়ার জন্য আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল অনুযায়ী 2 ভাগে ভাগ করছি। বুঝতে পারছেন? তাহলে যদি তাই হয় তাহলে দেখেন আমি যেটা বললাম, স্টেপ ইন্ডেক্স ফাইবারের জন্য এর কোডটা হয় বা এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা হয় কোডের এই ফাইবারের ক্ষেত্রে ইউনিফর্ম, মানে কোনো চেঞ্জ হবে না। একটা মানে ফাইবার যে অ্যাক্সিস থাকে আর একটা যে সেন্টার থাকে, সেন্টার থেকে ফাইবার অ্যাক্সিসটা যতই দূরে যাক, এই কোডের জন্য আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের যে ডিস্ট্রিবিউশনটা হবে সেটা হবে ইউনিফর্ম, মানে একই ভাবে যাবে। কোনো মানে কি বলবো ইউনিফর্ম মানে হচ্ছে একই পরিমাণ বাড়বে বা কমবে, কোনো বিক্ষিপ্ত হবে না সেটা। ঠিক আছে, বুঝতে পারছেন? মানে ভ্যারি করবে না কোনো কিছুর উপরে। মানে যদি আমি বলি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা আমি কি সেটা পরে বলতেছি, জাস্ট হচ্ছে এটা জাস্ট দেখাই দিই, এটা হচ্ছে ফাইবার অ্যাক্সিস, এটা হচ্ছে সেন্টার। ঠিক আছে, যদি আমি গ্রিন ফাইবারের স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে বলি তাহলে কোর যদি এটা হয়, ঠিক আছে, ধরলাম এটা হচ্ছে কোর। ওকে, তাহলে কি হবে, এই এখান থেকে কোর পর্যন্ত ধরলাম এভাবে এভাবে এভাবে। ঠিক আছে, মানে প্রত্যেকটা সমান সমান মেজারমেন্টে যাবে। ধরলাম এখান থেকে আমি ভুল করছি, এরকম এরকম এরকম। ঠিক আছে, তারপর এখান থেকে ধরলাম এরকম, মানে একই হারে বাড়বে। ঠিক আছে,
কোনো কিছুর উপর নির্ভর করে বর্গ বর্গ অনুসারে বা ইয়ে অনুসারে না, মানে যদি আমি বলি প্রপোর্শনাল, ঠিক আছে, হবে প্রপোর্শনালি বাড়বে, ঠিক আছে। আসলে প্রপোর্শনালি বলা যায় না, সমান পরিমাণে বাড়বে। যদি এখান থেকে এটা ডিসটেন্স 2 হয়, এখান থেকে ডিসটেন্স 2, আর এটুকু ডিসটেন্স যদি 5 হয়, এটুকু ডিসটেন্স 5, সবগুলো একই পরিমাণ, কোনো চেঞ্জ হবে না পরিমাণে, এটুকু বুঝছেন? পরিমাণটা ঠিক থাকবে, কিন্তু গ্রেডেড ইনডেক্স ফাইবারের ক্ষেত্রে এটা যত সেন্টার থেকে দূরে যাবে তত হচ্ছে কি করবে, আমার ডিসটেন্সের উপর ভিত্তি করে করে চেঞ্জ হবে, ঠিক আছে, গ্রেডেড ইনডেক্স ফাইবারের জন্য। এখন শুধু এটুকু জানলেই হবে, পরে আমি হচ্ছে আরেকটু ব্যাখ্যা দিব, এগুলার আরো ব্যাখ্যা আছে। শুধুমাত্র জানা রাখতে হবে যে স্টেপ ইনডেক্সের ক্ষেত্রে কোড থেকে যত দূরে যাচ্ছে, ঠিক আছে, ফাইবার অ্যাক্সেসের মধ্য দিয়ে বা তার পাশ দিয়ে, তত কি হচ্ছে, কোনো যে চেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে সমান পরিমাণে হচ্ছে। আর গ্রেডেড ইনডেক্স ফাইবারের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট ফাংশনের উপর ভিত্তি করে, যেমন রেডিয়াল ডিসটেন্স বলা হয়, মানে হচ্ছে সেন্টার থেকে ডিসটেন্স, ওটার উপর ভিত্তি করে করে চেঞ্জ হয়, ঠিক আছে। সোজা কথা, গ্রেডেড ইনডেক্সের ক্ষেত্রে বা গ্রিন ফাইবারের জন্য চেঞ্জ হয়, কিন্তু হচ্ছে এসআই এর ক্ষেত্রে চেঞ্জ হয় না। আচ্ছা, কি যেন চ্যাটে কি যেন লিখছে দেখি। সবাই রোল দিয়ে যাচ্ছে কেন? রনি, কি হয়েছে রনি? আবার নামাজ পড়তে যাবেন? না ম্যাম, মাগরিব নামাজ দেরি আসতো ম্যাম। তাহলে সবাই রোল দিচ্ছে কেন? ম্যাম নেটে সমস্যা করতেছে তো, ম্যাম নেটে সমস্যা করতেছে তো এই কারণে। আমি এটা দেখতে গিয়ে খুব বিরক্ত হই, আমার গ্রুপেও দেখি সবাই রোল দিয়ে রাখে। আপনারা যাইতে চাইলে কোনো বন্ধুকে বলে যান, ঠিক আছে, যদি নেটে সমস্যা হয়। এরকম বারবার করলে আমার একটু মনোযোগ নষ্ট হয়। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, জি ম্যাম, ওকে। এখন ডিসকানেক্ট হয়ে যায় তো মাঝে মাঝে। আচ্ছা রনি, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন, এই গ্রেডেড ইনডেক্স ফাইবারকে বা হচ্ছে এসআইটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কেন? একটা সিঙ্গেল মোডে, একটা হচ্ছে মাল্টি মোডে। মানে এই দুইটারও আবার সিঙ্গেল মোড মাল্টি মোড আছে। সিঙ্গেল মোড মাল্টি মোড তো আলাদা ভাগ আছেই, এই দুইটারও আবার সিঙ্গেল, এই দুইটাকেও আমি সিঙ্গেল মোডেও ভাগ করতে পারি, মাল্টি মোডেও ভাগ করতে পারি। এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি যদি বলি ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে কত ভাগে, 2 ভাগে, মোডের উপর ভিত্তি করে 2 ভাগে, রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলের উপর ভিত্তি করে 2 ভাগে। এখন এই এসআই বা গ্রিডটাকে যদি বলি আর কি ভাগ করা যায়, হ্যাঁ, এরা এরা হচ্ছে সিঙ্গেল মোডেরও হতে পারে, মাল্টি মোডেরও হতে পারে, ঠিক আছে। এখন যারা সিঙ্গেল মোডের ফাইবার হয় তারা হচ্ছে এক্সাইটেড হয় লেজার দিয়ে, আর যারা মাল্টি মোডের হয় তারা এক্সাইটেড হয় লেড দিয়ে। আচ্ছা, আপনারা লেড আর লেজারের বেসিক অপারেটিং প্রিন্সিপাল পড়ছেন না কমিউনিকেশনের বা সলিড স্টেটে? ম্যাম এলইডিটা জানি না, সলিড স্টেট করিনি, তবে আমি এলইডিটা জানি, লেজারটাও জানি না ম্যাম। আচ্ছা, কেউ কি বলতে পারবেন লেডে কি হয়, লেজারে কি হয়? কে বলতে পারবেন লেডে একটা? না, লাইট লাইট এমিটিং ডায়োড। এটা তো এলইডি। তাহলে এমইডি, ও এটা তো এলইডি, লাইট এমিটিং ডায়োড। লেজার আছে লাইট অ্যামপ্লিফিকেশন ইমিশন, না ম্যাম ভুলে গেছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। ফুল ফর্মটা হচ্ছে লাইট অ্যামপ্লিফিকেশন অফ স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে। মূলটা হচ্ছে লাইট অ্যামপ্লিফিকেশন বাই, মানে যদি আপনারা বলেন যে ম্যাডাম বাই কেন, বাইটা হচ্ছে কারণ এই প্রসেসটার নাম হচ্ছে স্টিমুলেটেড ইমিশন অফ রেডিয়েশন, ঠিক আছে। তার লেজারটা বলতে বোঝাচ্ছে যে লাইটের অ্যামপ্লিফিকেশন হবে কার মাধ্যমে? স্টিমুলেটেড ইমিশনের মাধ্যমে। এখন স্টিমুলেটেড ইমিশন মানে কি জানেন আপনারা? মানে একটা না ইমিশন হয় না, স্পন্টেনিয়াস ইমিশন কি হয়? স্পন্টেনিয়াসে স্পন্টেনিয়াস মানে তো মানে একটা না, না মানে স্পন্টেনিয়াসলি। আর তাহলে না না না, স্পন্টেনিয়াস বাংলাটা কি? তাৎক্ষণিক ম্যাম, তাৎক্ষণিক। স্পন্টেনিয়াস, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত, মানে বাইরের কোনো, ধরেন আমি বলি যেমন অনবরত। অনবরত। ধরেন আমি যদি একটা ইয়ে বলি, এক্সাম্পল দিই, ধরেন অপু পড়াশোনা করেন না, ঠিক আছে, অপুর বাপ মা এসে গুতাচ্ছে খালি, এই অপু পড়াশোনা কর পড়াশোনা কর পড়াশোনা কর, ঠিক আছে। এই যে গুতাচ্ছে, এটা হচ্ছে বাইরে থেকে কিছু প্রয়োগ করার ফলে অপু পড়তে বসছে, ঠিক আছে, ইনফ্লুয়েন্সের জন্য। এটাকে বলা হয় স্টিমুলেটেড ইমিশন, যেটা লেজারে হয়। আর যদি অপু এমনি এমনি পড়ে, ধরেন ওর বাপ মা কিছু বলতে হচ্ছে না, ও ভালো, ঠিক আছে, এমনিতেই পড়ে, যেটা আমরা জানি ও এমনিতেই বেবি পড়ে, ঠিক আছে। তো এমনিতেই ধরেন পড়ে, অনবরত স্বতঃস্ফূর্ত হবে, নিজের ইচ্ছাতে পড়ে, বাইরের কোনো ইনফ্লুয়েন্স ছাড়া পড়ে, তাহলে সেটা হচ্ছে স্পন্টেনিয়াস। এটা হয় লেডের ক্ষেত্রে। বুঝছেন পার্থক্যটা? তাহলে এলইডি তে অটোমেটিক হয় আর লেজারে হয় বাইরে থেকে প্রয়োগ করে। হ্যাঁ, এখন বাইরে থেকে কি প্রয়োগ করতে হয় এটা কোশ্চেন হতে পারে, তাই না? তার আগে আপনারা বলেন যে লেডের অপারেটিং প্রিন্সিপাল কি, তাইলে পার্থক্যটা বুঝবেন। কে বলবে লেডেরটা?
কে বলবে? এই মাসুদ কই? মাসুদ বলেন তো। ম্যাম মাসুদ লাইটিং বলেন। ইমিটিং ডায়োড এই জায়গায় ম্যাম হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন। লাইটিং ইমিটিং ডায়োড এই জায়গায় লাইট যদি পড়ে তাহলে আপনার সে জায়গায় আলো বিকিরণ হবে। আলো বিকিরণ হবে? আমার তাহলে ম্যাম মনে হইতেছে যে আমি যদি ইলেকট্রন দেই তাহলে আর কি আলো আসবে, আলো ম্যাম এমিট করবে। হ্যাঁ বলেন। আপনি কি এলইডির ম্যাম কথা শুনতেছেন প্রশ্নটা না কি লেজার? বুঝিনি, আরেকবার করবেন? ম্যাম কোনটা বল? এলইডি। এক মিনিট সবাই একসাথে কথা বলেন না। অপু কি বলছেন? অপু কি বললেন? ম্যাম কোশ্চেনটাই বুঝতে পারিনি, আমি নেটের সমস্যা হচ্ছে তো, ও আচ্ছা ওই আচ্ছা। আমি আমি বেঁধে যাচ্ছে। ম্যাম আমি আবার একটু কোশ্চেনটা যদি করতেন। আচ্ছা, আমি লেড আর লেজারের মধ্যে একটু পার্থক্য বলছি, একটা স্পন্টেনিয়াস একটা স্টিমুলেটেড। ঠিক আছে, আপনাকে দিয়ে উদাহরণ দিছি একটা। আর আরেকটা বলছি যে আমি লেডেরটা যদি আপনারা অপারেটিং প্রিন্সিপাল বলতে পারেন, আমি তাহলে লেজারেরটা বলে পার্থক্য বুঝাবো। আপনারা কি পারবেন লেডেরটা বলতে? ম্যাম হ্যাঁ বলেন। মানে লাইট ইমিটিং ডায়োড এটা ডিপেন্ড করে লাইটের উপরে। যদি লাইটটা আমার এলইডির উপরে পড়ে তাহলে রেজিস্ট্যান্সটা ম্যাম কমে যাবে, তখন এই এলইডির ভিতরে কারেন্টটা ফ্লো করবে। আর যখন আপনার লাইটটা কম হবে তখন আপনার রেজিস্ট্যান্সটা তো কমবে না, রেজিস্ট্যান্সটা বেশি থাকবে, তখন আর কারেন্ট ফ্লো ওই সার্কিটের ভিতরে হতে পারবে না। এটা মানে কি এলইডি এলইডির কথা বলছেন নাকি এলডিআর এর কথা বলছেন? এটা তো এলডিআর হয়ে গেল। লাইট ইমিটিং মানে হচ্ছে ম্যাম, মানে সাপ্লাই সোর্স দিলে মানে হ্যাঁ লাইট ইমিট করবে ম্যাম, রাইট আলো হইছে। আলো দিবে। রাইট, এটা হচ্ছে ডায়োড। নাম এটা দিয়ে তো একটা বোঝা যাচ্ছে। নির্দিষ্ট রেঞ্জ থাকবে এখানে নাম দেখেই তো বোঝা যাচ্ছে যে ডায়োড। ডায়োডের কাজ কি? ডায়োডে একটা পি জাংশন থাকে, একটা এন জাংশন থাকে, তাই তো? পি এন জাংশন। ওই পি এন জাংশনে যদি বাইরে থেকে সোর্স প্রয়োগ না করি তাহলে কোনো কারেন্ট মানে কারেন্ট ফ্লো হবে না, মানে কোনো লাইট ইমিট হবে না। কিন্তু যদি আমি কি করি, এই দুটাকে হচ্ছে আমি একটা সোর্সের মাধ্যমে লাগাই, দিয়ে সোর্স কি করবে, সোর্সের জন্য মানে সোর্সটা ফরওয়ার্ড বায়াসও থাকতে পারে, রিভার্স বায়াসও থাকতে পারে। ঠিক আছে, যদি ফরওয়ার্ড বায়াসে থাকে তাহলে কি হবে, এই ইলেকট্রনের হোলগুলো পি আর এন টাইপের ইলেকট্রন হোলগুলো একে অন্যের সাথে রিকম্বাইন করবে। রিকম্বাইন করলে কি হবে, রিকম্বাইন করলে এর মধ্য দিয়ে আপনার একটা কি হবে, লাইট ইমিট হবে, তাই তো? ওই লাইটটার আপনার ওয়েভলেংথ বা এনার্জির উপর ভিত্তি করে একটা নির্দিষ্ট রঙের লাইট ইমিট করবে বা ফোটন ইমিট করবে, তাই তো? এটাই না? এটাই কি না আবু সুফিয়ান? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লেজারের ক্ষেত্রে কি হবে বলেন তো? লেজারের ক্ষেত্রে কিন্তু আমি বারবার বলছি যে স্টিমুলেটেড ইমিশন। লেডে কিন্তু এমনি এমনি হচ্ছে, ঠিক আছে? কিন্তু লেজারের ক্ষেত্রে কিন্তু আমার বাইরে থেকে একটা ফোটন অ্যাপ্লাই করতে হবে। কেন কেমন করে করতে হবে এটা অবশ্য বিস্তারিত আলোচনা আছে, জাস্ট একটু বলে দিই। ঠিক আছে, আপনাদের দুইটা এনার্জি ব্যান্ড থাকে, ঠিক আছে? দুইটা স্তর থাকে, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। মাঝখানে থাকে একটা এনার্জি গ্যাপ, তাই তো? তাই না? সে ভ্যালেন্স ব্যান্ডটাকে বলা হয় লোয়ার এনার্জি স্টেট আর কন্ডাকশন ব্যান্ডটাকে বলা হয় হায়ার এনার্জি স্টেট। ঠিক আছে, তো যখন একটা ইলেকট্রন যখন ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যায় তার পেছনে একটা হোল রাখে যায়, ঠিক আছে? তখন কি হয়, ওই যখন হায়ার স্টেটে যায় তখন হায়ার স্টেটে যায় ওই ওখানে কিছু হোল থাকে, ইলেকট্রন থাকে, তো এই ইলেকট্রনটা হোলের সাথে রিকম্বাইন হয়, ঠিক আছে? এর ফলে একটা ফোটন নির্গত হয়, কিন্তু যে ফোটনটা নির্গত হচ্ছে সেটা স্পন্টেনিয়াস কারণে, ঠিক আছে? বাট যদি আমি ওই ইলেকট্রন আর হোল রিকম্বাইন হওয়ার পরে ওটাকে বাইরে থেকে আরো একটা ফোটন দিয়ে আমি কি বলবো এনার্জাইজ করি, তাইলে একটা ফোটন বের হচ্ছিল তখন আর একটা ফোটন বের হবে না, আমার দুইটা ফোটন বের হবে। একটা স্বতঃস্ফূর্ত ভাবে বের হচ্ছিল এমনিতেই, আর একটা কি এনার্জাইজ করার ফলে ওই স্বতঃস্ফূর্ততার সাথে বের হয়ে যাবে, ঠিক আছে? তাহলে একটা এনার্জাইজ করার জন্য দিলাম, দুইটা বের হচ্ছে, তাহলে এই দুইটার ফেজ গুলো একই থাকে, ঠিক আছে? আর দুইটা মানে একটার জন্য দুইটা, দুইটার জন্য চারটা, চারটার জন্য আটটা, এরকম করে যতগুলো ইনপুট দিব তার দ্বিগুণ অনুসারে আমরা আউটপুট পাবো। এই জন্য লাইটটা খুব জলদি বা খুব তীব্র হয়, ঠিক আছে? অ্যাম্পলিফাইটা দ্রুত হয়। এবার বুঝছেন মোটামুটি? বুঝছেন? যদি বুঝে থাকেন আমি কি সামনের দিকে আগাবো নাকি হচ্ছে যে আপনাদের এক্সট্রা যেগুলো পড়াবো ম্যাথ সেটাতে শুরু করবো বলেন তো? 10 মিনিট পড়াতে পারবো তাইলে ম্যাথ গুলো। ম্যাথ করান তাহলে। সবাই বলেন, আরো কি পড়াবো না ম্যাথে যাবো? ম্যাথই করান। ম্যাথ করান ম্যাম। ওকে, আপনারা দেখি পড়ার চাইতে ওইগুলা হচ্ছে সরকারি জবে পড়াতে বেশি ইন্টারেস্টেড না? ম্যাম ওপুর একটু ইমার্জেন্সি জবের দরকার আছে ম্যাম। বুঝি নাই কি?
অপুর একটু জব তো খুব তাড়াতাড়ি দরকার, এই জন্য তাড়াতাড়ি ম্যাথ করাতে বলছিলাম, ইমার্জেন্সি আছে ওর ম্যাম। শুধু অপুর না, মামুন সবারই দরকার, ঠিক আছে? সবারই আপনাদের মামুনের টেস্ট দরকার করতে ম্যাম নাই। হবে। আমার থেকে মামুনের বেশি দরকার, এই মামুন নিজের কথা বলতে পারছে না তো ম্যাম, এই জন্য তোরা আমাকে দুজন দিয়ে বাদ দে, বোঝাচ্ছে। তোরা দুজন বাদ দে, তোরা দুজন একই করে করু। শুধু ওরা না, সবারই জব পাওয়া উচিত, ঠিক আছে? সবারই এটা নিয়ে সিরিয়াস হওয়া উচিত। এটা মজার কিছু না কিন্তু, ঠিক আছে? জি ম্যাম। এই ম্যাম থিওরিটিক্যালটা ম্যাম একবার বা দুইবার পড়লে একটু তো আইডিয়া পাওয়া যায়, কিন্তু ম্যাথমেটিক্যাল টার্মগুলো মানে পরীক্ষায় সবসময় ঝামেলা করে। এটাই। দাঁড়া, আমি একটু ম্যাথটা লিখে করাই, ঠিক আছে? আমি কি ছবি দিব না লিখে করাবো? ম্যাম লিখে করালে লাইন বাই লাইন বোঝা যায়, ছবি দেখালে আপনি লাইন বলবেন আমরা দেখবো, ঠিক ওইভাবে আছে, পরবর্তীতে ঝামেলা হয়। ওকে, ঠিক আছে, আমি লিখছি, ঠিক আছে? একটা ম্যাথ মানে কোশ্চেনটা লিখছি। যখন ম্যাম ম্যাথ করতে যাব তখনই আপনি হচ্ছে ইকুয়েশন গুলো জানবেন যে ওটার জন্য কি কি ইকুয়েশন লাগে, আর ওই ইকুয়েশন গুলো ব্যাখ্যা দিব, ঠিক আছে? আগে কোশ্চেনটা লিখছি। ম্যাম একটু জুম করে নিয়েন, না হলে ম্যাম ফন্টটা বড় করে নিয়েন, দুটো ওকে একটা। ওকে, এক মিনিট, এক মিনিট, বড় করে নিচ্ছি। আচ্ছা, ফন্টটা 16 রাখছি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? দেখা যায়, দেখা যায়? একটু বলেন তাড়াতাড়ি। ম্যাম বোল্ড করে নেন, তাই হবে। আচ্ছা, ঠিক আসছি আছে, ম্যাম। ওকে। যাতে আপনারা বুঝেন সেটাই করতে হবে। আহা, বোল্ড করার পর আর কি করলাম? আচ্ছা, ঠিক আছে, এখন দেখেন। কি হ্যাঁ রে ম্যাম বাবা, ঠিক বোল্ড আছে। হয় না কেন? বোল্ড কি হচ্ছে? আমি দেখতে পাচ্ছি না তো বোল্ড। দাঁড়ান, হবে না তো, সোনার বাংলা দেওয়া আছে। হ্যাঁ, এখন হবে। আর হচ্ছে আপনাদের মধ্যে যারা বায়োমেডিক্যাল নিয়ে রিসার্চ করতে চাইবেন, আমি আসলে অত বেশি পারি না, মোটামুটি যেটুকু পারি সেটুকু হেল্প করব, ঠিক আছে? যাদের যদি কারো দরকার হয় তাহলে আমাকে বলেন। আমি বায়োমেডিক্যাল সেটাও তো নিয়ে পারি কিছু না, তো আমি কিছুই পারি না আমরা। না, আমার পেপার আছে কিছু। ম্যাম আমার শুনছি মাস্টার্সে হয়েও গেছিল, ম্যাম শুনছি বুঝছেন? আমি হচ্ছে কি জানো, আইনাল স্যার বলে হচ্ছে বায়োমেডিক্যাল বলে খুব ভালো, মানে ভালো মানের হ্যাঁ, বলে রিসার্চ করায়, মানে সিম্পলি। আচ্ছা আচ্ছা, করে দিছি। আচ্ছা, 5 বাই 2 ইন্টু 5। আমি একটু আগে লিখে নিই, হ্যাঁ, লিখে বুঝাচ্ছি, এক মিনিট। তারপর equal to 5 so then, আচ্ছা, আমি আগে এটুকুই বুঝাই তারপর এটা লিখি। এখন দেখেন এখানে দেওয়া আছে যে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য মেসেজ সিগন্যাল কত, ঠিক আছে? এখানে দেখেন দেওয়া আছে 1000 পাই দুটি। এটা কিন্তু মেসেজ সিগন্যাল। মেসেজ সিগন্যাল কেন বললাম বলেন তো? মেসেজ সিগন্যাল আমি কাকে বলছিলাম মডুলেশনের সময়? বলেন। হ্যালো। ম্যাম আমরা যে মেসেজটা পাঠাবো আর কি, এটাই তো মেসেজ সিগন্যাল। রাইট, আমরা যার মধ্যে ইনফরমেশন আছে, না মেসেজ সিগন্যাল বললেই বলতে হবে ম্যাডাম এর মধ্যে ইনফরমেশন আছে, ঠিক আছে? জি আমরা ম্যাম। কিন্তু মেসেজ সিগন্যালটাকেই সবসময় কাজে লাগাবো, মডুলেশন করব বা স্যাম্পলিং করব, যে কোনো কিছু। কোশ্চেনটা কি বলছে দেখেন, যে একটা সিগন্যাল দেওয়া আছে, এটা হচ্ছে একটা মেসেজ সিগন্যাল, ঠিক আছে? এই সিগন্যালটাকে স্যাম্পল করা হবে। স্যাম্পল আপনাকে শিখে আসছেন পিসিএম এ কি হয়, স্যাম্পলিং এ কি হয়। স্যাম্পলিং এ আপনার কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালু সিগন্যালটা ডিসক্রিট টাইম বাট কন্টিনিউয়াস ভ্যালুতে কনভার্ট হয়, ঠিক আছে? তো স্যাম্পলিং করা হচ্ছে কিসে? নাইকুয়েস্ট স্যাম্পলিং রেটে এবং 8 বিট পিসিএম সিস্টেমে, ঠিক আছে? এটা ইউজ করা নাইকুয়েস্ট রেট। হয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে নাইকুয়েস্ট রেট, মনে রাখতে হবে টার্মটা। এটার রিলেটেড আমি এখন ইকুয়েশন লিখবো বা সূত্র লিখবো। আর একটা দেখেন এখানে বলা আছে 8 বিট পিসিএম। পিসিএমটা হচ্ছে 8 বিটের, ঠিক আছে? আমরা কোয়ান্টাইজেশন যখন করি তখন হচ্ছে এই যে অনেকগুলো লেভেল থাকে, আপনারা যদি করে থাকেন অনেকগুলো লেভেল থাকে, এখানে লেভেলের পরিমাণ দেওয়া আছে 8, কিন্তু এটা লেভেল না, বলা আছে 8 বিটের পিসিএম। এর রিলেটেড আমি কথা বলবো, সূত্র বলবো। আর তারপরে বলছে যে বিট রেট বের করতে হবে অরিজিনাল ডিজিটাল সিগন্যালের বা ডিজিটাল সিগন্যালটার, ঠিক আছে? ডিজিটাল সিগন্যাল বলতে কি বোঝাচ্ছে? আমরা যেটাকে স্যাম্পল করছি, কোয়ান্টাইজেশন করছি, মানে পিসিএম এ যেটা করা হয়, প্রথমে স্যাম্পলিং করা হয়, তারপরে কোয়ান্টাইজেশন করা হয়, তারপরে এনকোডিং করে ডিজিটাল সিগন্যালটা পাই। দিচ্ছি কন্টিনিউয়াস, পাবো কিন্তু ডিজিটাল। সেই ডিজিটাল সিগন্যালটার বিট রেট বের করতে বলছে, ঠিক আছে? তো ভালো কথা। আমরা আরেকটা জিনিস জানি, দেখেন এখানে আমরা এই অংশটুকু কই থেকে পাইলাম? এই অংশটুকু পাবো মেসেজ সিগন্যাল থেকে, 1000 পাই। এখন বলুন ম্যাডাম 2 পাই দিয়ে কেন গুণ করলাম, তাই না? ভাগ করলাম কেন? আমরা জানি যে যে কোনো সিগন্যাল, মেসেজ সিগন্যালকে লেখা হয়, এখানে জাস্ট লিখি, এটা আপনারা বোঝার জন্য লিখে রাখেন, ঠিক আছে? এটুকু আমি জাস্ট ব্র্যাকেট দিয়ে লিখছি বোঝার জন্য। x অফ t ইজ ইকুয়াল টু আমরা জানি
অ্যামপ্লিটিউড, তারপরে হচ্ছে হয় কজ অথবা সাইন থাকে, 2 ইনটু পাই ইনটু টি। ঠিক আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন ফর মেসেজ সিগন্যাল। তাহলে ওই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনটাকে আমার পার্থক্য করতে হবে। ঠিক আছে, মানে আমাকে এর রেসপেক্টে ওটা নিতে হবে। তাহলে ওই জন্য আমি হচ্ছে এখানে যেহেতু 2 পাই পাই, এখানে 1000 পাইকে 2 পাই দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এটুকু বুঝছেন? যে কোনো ইকুয়েশনকে, জি মেসেজ ম্যাম। সিগন্যালকে। আচ্ছা, তাহলে এটা আমি জাস্ট এটা দিয়ে ভাগ করছি, 500 হার্টজ পাইছি। ঠিক আছে, গেল। তারপরে এখন আমরা কি লিখছি দেখেন, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি fs is equal to Nyquist rate is equal to 2fm। ঠিক আছে, is equal to, আচ্ছা এখন একটা আমি সূত্র আগে বলে দিই। যদি দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো, জি ম্যাম। আচ্ছা এখন আপনাদের মনে রাখতে হবে যে fs টা হয় fnq এর সমান হবে অথবা fs টা অলওয়েজ fnq থেকে বড় হবে। ঠিক আছে, আর fnq সমান সমান লেখা যাবে 2fm। এটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা সবসময় ট্রু। ঠিক আছে, লিখে রাখেন যদি দরকার মনে হয় আর কি। ঠিক আছে, এই ইকুয়েশনটা বাদ দিয়ে এটুকু একটা ইকুয়েশন। ঠিক আছে, আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যেখানে ব্র্যাকেট দেওয়া আছে এখানে লিখছি, হয় fs টা কি হবে, বড় হবে। ঠিক আছে, অথবা সমান হবে কার, fnq এর। ঠিক আছে, দুইটা সূত্র কিন্তু লিখে ফেললাম অলরেডি। একটা হচ্ছে যে fs এর ভ্যালুটা মানে কি বলে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ভ্যালুটা হয় নাইকুয়েস্ট রেটের সমান হবে অথবা নাইকুয়েস্ট রেট থেকে বড় হবে। ঠিক আছে, আর একটা বিষয় হচ্ছে আপনার বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনাদের কি দেওয়া না থাকে, কি বলে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট যদি দেওয়া না থাকে, তাহলে ধরে নিতে হবে 8 কিলোহার্টজ। আমি লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, 8 কিলোহার্টজ। ঠিক আছে, ও এটা কি সব সময়ের জন্য? এটা কিছু না সবসময় দেয়া থাকে। না না, সবসময় জন্য এটা বলতে 8 কি, কিলোয়াট যেটা মুখস্থ। যদি রেট দেওয়া থাকে তাহলে তো আপনারা ওই রেট অনুযায়ী কাজ করবেন, কিন্তু যদি রেট দেওয়া না থাকে দেন এটা নিতে হবে। ঠিক আছে, এখন হ্যালো দেখেন, হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো হ্যালো, জি জি ম্যাম, শুনতে ম্যাম পাচ্ছি শুনতে ম্যাম। পাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে ভ্যালুটা বসাই দিয়ে আগে 1 মিনিট, তারপরে আবার আরেকটা সূত্র যাব। তাহলে 2fm, fm এর ভ্যালু পাওয়া গেল 500, 2fm বলতে 1000। ঠিক আছে, গেল। তারপরে আমরা কি করব, তারপরে আমরা দেখেন এখন সবচেয়ে ইন্টারেস্টিং একটা সূত্র, নাম্বার অফ বিট n is equal to 8। ঠিক আছে, নাম্বার অফ বিট দেওয়া আছে n is equal to 8। আমাদের যদি হচ্ছে এখানে না দেওয়া থাকে তখন আরেকটা সূত্র ইউজ করতাম। ঠিক আছে, সেটা আমি পরের অঙ্কে দেখাবো, এখন না, পরের অঙ্কে আসবে ওটা। ঠিক আছে, জাস্ট দেখেন যদি নাম্বার অফ বিট দেওয়া থাকে তাহলে n is equal to 8 লিখবো। এখন n টা কেন লিখতেছি বা কি বের করতেছি দেখেন, আরেকটা এখন সূত্র, ইম্পর্টেন্ট সূত্র এখানে লিখে দিচ্ছি। সেটা হচ্ছে rb is equal to nfs। ঠিক আছে, আরবিটা কি, আরবিটা হচ্ছে বিট রেট। ব্র্যাকেটে লিখে দিচ্ছি আরবিটা কি, আরবিটা হচ্ছে বিট রেট। কার বিট রেট, কার বিট রেট, ডিজিটাল সিগন্যালটার বিট রেট। ঠিক আছে, আমরা তাহলে বিট রেট, ডিজিটাল সিগন্যালটার বিট রেট পাওয়ার জন্য কি কি লাগবে, n যেটা দেওয়া আছে 8। তাহলে আমাদের fs টা শুধু লাগতো, fs টা আমরা কি করছি, কি বলে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি থেকে বের করে নিছি। তাহলে কি হবে আমাদের ইকুয়েশন অনুযায়ী, আমি কি আরেকবার বলবো আর বিট সমান সমান কি লেখা যায়, নাম্বার অফ বিট। ঠিক আছে, ইউজ টু এনকোড আ স্যাম্পল গুণন স্যাম্পলিং রেট অথবা বলা যেতে পারে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। তাহলে এখন কি করব, আরবিটা বের করব।
দেখতে পাচ্ছেন? জি ম্যাম। আর বি ইজ ইকুয়াল টু এম এফ এস, ঠিক আছে। এখন 8 গুণন 1000 বিট পার সেকেন্ড, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কত লেখা যায়? দেখা যায় 8 কিলো বিট পার সেকেন্ড। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছেন কতগুলো আমি ইকুয়েশন বললাম? এই যে এখানে এই কয়টাও ইয়ে করে দিলাম, ইয়েলো কালার করে দিলাম। এটা এটা একটা মাঠ। আপনারা চাইলে ছবি তুলে নিতে পারেন বা যেভাবে আপনাদের সেভ করে রাখলে সুবিধা হয়। দেখেন সবাই বুঝতে পারছেন এটা? এখন নতুন আরেকটা অঙ্ক করব, অনেক মজার আর অনেকবার আসছে ওই মাঠটা। হয়েছে? এই কথা বলেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি তো? জি হ্যাঁ জি জি ম্যাম, করান নতুন ম্যাম, নতুন আচ্ছা অঙ্কটা। করাবো। এটা বুঝতে পারছেন সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। ওকে ঠিক আছে। তাহলে সবাই যে যে ছবি তুলতে চান ছবি তুলে নেন বা পরে কিভাবে সেভ করবেন। নেক্সট ম্যাথে যাচ্ছি। হ্যাঁ ম্যাম হ্যাঁ বলেন। ম্যাম আমার একটু প্রবলেম আছে ম্যাম, আমার একটু বাইরে যেতে হচ্ছে ম্যাম, একটু আমার অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ চলে যান, ঠিক আছে। দেখতে পাচ্ছেন কোশ্চেনটা লিখছি, জাস্ট সলিউশনটা লিখছি। এখন কোশ্চেনটা একবার বলে দিই। কোশ্চেনে বলা আছে পিসিএম সিস্টেম মাল্টিপ্লেক্সেস 10 ব্যান্ড লিমিটেড ভয়েস চ্যানেল। আমরা জানি ভয়েস চ্যানেলের ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সিটা 34 হার্জ পর্যন্ত। এটা 300 থেকে হতে পারে, 400 থেকে হতে পারে, বাট সর্বোচ্চ লিমিট হচ্ছে 34 হার্জ পর্যন্ত। এবং এটা ইউজ করছে একটা 256 লেভেলের কোয়ান্টাইজার। আগে দেওয়া ছিল কিন্তু 8 বিটের কোয়ান্টাইজার। আপনাকে কিন্তু এখানে লেভেল দেওয়া আছে, লেভেল থেকে বিট বের করে নিতে হবে, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন আছে। তারপরে বলা আছে কনসিডারিং দা স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট ফর টেলিফোন সিস্টেম দ্য ব্যান্ডউইথ। আমরা জানি স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট কত টেলিফোন সিস্টেমের ক্ষেত্রে? 8 কিলোহার্টজ, একটু আগে লিখে দিছি। তারপরে বলছে দ্য ব্যান্ডউইথ অফ দ্য বাইনারি এনকোডেড সিগন্যাল ইজ, মানে আপনাদের বের করতে হবে কি ব্যান্ডউইথ ফর 10 চ্যানেলস, ঠিক আছে। আপনাদের 10টা চ্যানেলের ব্যান্ডউইথ বের করতে হবে কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে। এখন সলিউশনে যাচ্ছি। আমাদের এখানে সরি একটা ইকুয়েশন আগে লিখে দিই। L is equal to 2 to the power n, ঠিক আছে। এখানে n টা হচ্ছে আমাদের বিট সংখ্যা, l টা হচ্ছে লেভেল, ঠিক আছে। তাহলে 256 দেওয়া আছে। তাহলে 2 এর পাওয়ার কত দিলে 256 হয়? 7 মনে হয়। বলেন কত দিলে? 7 না 8? 8 না? 8 ম্যাম।
তাহলে 8 8 হ্যাঁ ম্যাম ঠিক আছে 8 তাহলে দেখেন 2 টু দি পাওয়ার n মানে 2 এর পাওয়ার 8 করলে আমি এখানে কত পাবো, এ পাশে 256 পাবো, ঠিক আছে 256 পাবো। তার মানে আমাদের 1 মিনিট, সরি এখানে যাচ্ছি, 256 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n। তাহলে এখান থেকে আমরা কত পাবো, n ইজ ইকুয়াল টু স্মল n হবে, স্মল n ইজ ইকুয়াল টু 8, ঠিক আছে বুঝতে পারছেন। তারপরে এটা গেল একটা, তারপরে 1 মিনিট, তারপর নাম্বার অফ বিটস পেলাম 8, ঠিক আছে। তারপর নেক্সট কি বার করতে হবে আমাদের, আমাদের বলা আছে যে হচ্ছে এখানে দেখেন স্যাম্পলিং রেটটা কত টেলিফোন সিস্টেমের ক্ষেত্রে, আমি একটু আগেই বললাম 8 কিলোহার্টজ, ঠিক আছে। এটা লিখে রাখি, এটা দিয়ে এটা কপি করি, এখানে বসায় দিই, এটা হচ্ছে কত, এফ এস ইজ ইকুয়াল টু 8 কিলোহার্টজ, ঠিক আছে। তারপরে কি করতে হবে, আমাদের ব্যান্ডউইথ বের করতে হবে। ব্যান্ডউইথ বলতে বিট রেট বের করতে হবে আমাদের কার, ওই ডিজিটাল সিগন্যালটা, ঠিক আছে। বিট রেট বের করতেছি, তাহলে এন এফ এস, তাহলে আমরা যদি তাই করি তাহলে কত হবে 8 ইনটু, বুঝতেছেন 8, ঠিক আছে। তাহলে কত হবে এখানে 64 কিলোহার্টজ। তারপর যেটা করতে হবে আমাদের সেটা হচ্ছে 10টা চ্যানেলের জন্য বের করতে হবে। আমরা এটুকু বের করে আগেরটাতে থামে গেছিলাম, কিন্তু আমাদের ম্যাম এখানে কি করতে হবে, হ্যাঁ বলেন বলেন মামুন টেলিফোন বলেন, মামুন ম্যাম বলেন। টেলিফোন সিস্টেমের জন্য 8 কিলোহার্টজ। হ্যাঁ এই যে আমি উপরে লিখে দিলাম, এটা যে কোনো সিস্টেমের ক্ষেত্রে দেওয়া না থাকলেই, টেলিফোন হোক বা যদি বলা থাকে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট ইউজ করতে হবে, তাহলে 8 কিলোহার্টজ। এখানে বলা আছে টেলিফোনের ক্ষেত্রে, এখানে টেলিফোনের ক্ষেত্রে না বলে এমনিতেও বলতে পারতে স্ট্যান্ডার্ড স্যাম্পলিং রেট, ঠিক আছে। তখনই আপনাদের 8 যদি দেওয়া না থাকে, এখানে যেমন দেওয়া নাই, দেখেন এফএস এর ভ্যালু কোনোভাবে বের করা যাচ্ছে না, তাহলে আমাদের 8 কিলোহার্টজ নিয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে। এখন যদি বলেন ম্যাডাম এখানে 300 থেকে 3400 পর্যন্ত দেওয়া আছে, এটা তো দেওয়া আছে যে আপনাদের ভয়েস চ্যানেল কতটুকু লিমিট, এখানে কিন্তু মানে আপনাদের স্যাম্পলিং রেট দেওয়া নাই, যেহেতু দেওয়া নাই সো আমাদের 8 কিলোহার্টজ অবশ্যই ধরে নিতে হবে, ঠিক আছে, যদি দেওয়া না থাকে। তারপর বুঝতে পারছেন মামুন, তাড়াতাড়ি বলেন। জি ম্যাম, ম্যাম আচ্ছা, ফর 10 চ্যানেল, সেখানে কিন্তু আগেটাতে বিট রেট বের করে মানে আরবি বের করে শেষ হয়ে গেছিল, কিন্তু আমাদের কিন্তু এখন 10টা ব্যান্ড লিমিটেড চ্যানেল বলছে, আগে বলছিল একটা চ্যানেলের কথা। দেখেন আগে জাস্ট একটা চ্যানেলের কথা বলছে, মানে কোনো বলে নাই যে 10 চ্যানেল বা 15টা চ্যানেল, কিছু বলে, তার মানে বুঝতে হবে একটা চ্যানেল। বাট এখানে যেহেতু আপনাদের বলছে 10টা চ্যানেলের ক্ষেত্রে, তাহলে 10 দিয়ে জাস্ট গুণ করে দিব, তাহলে যেটা পাইছি 64 কে জাস্ট গুণ করে দিব 10 দিয়ে, তাহলে কি পাবো আমরা, 64 আর 10 মানে 640, ঠিক আছে, বিট পার কিলোবিট পার সেকেন্ড, ঠিক আছে। এখানে জাস্ট একটা সূত্র ইউজ করছে, আগেরটার সাথে মিল আছে। এই এটা কবে আসছে লিখে দিই, এটা কোন সালে আসছে, এটা আসছে পিজিসিবিতে, 15 সাল, ঠিক আছে দেখতে পাচ্ছেন। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাইলে কি এই দুটো অঙ্ক করে ছাড়ে দিব এখন, নাকি কি করবো বলেন, সময় শেষ হয়ে গেছে। ম্যাম আজকে ম্যাম এমন সন্ধ্যা ছবি তুলবো ম্যাম। আচ্ছা ঠিক আছে ছাড়ে দিব। ম্যাম একটু ছবি তুলে নিই ম্যাম। হ্যাঁ হ্যাঁ ছবি তুলেন তুলেন। জি ম্যাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা স্টপ করলাম, হ্যাঁ।